এটা সারা দেশে আওয়ামী লীগের স্টলওয়ার্ট, বিশেষ করে মুজিব পরিবারের সঙ্গে যারা আত্মীয়তার বন্ধনে যুক্ত, তাদের সর্বত্রই এই ঘটনার পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটি হচ্ছে, এটি আরো অনেককেই হয়তো আপনার উত্তেজিত করবে পক্ষে বিপক্ষে, এবং তার ফলে চরম একটা অরাজক পরিস্থিতি সারা দেশে তৈরি হয়ে যেতে পারে, এবং সেটা পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যায়, বাংলাদেশে দাফন করলে বাংলাদেশের মাটি অপবিত্র হয়ে যাবে। অতীতের যারা স্বৈরাচার ছিল, এই স্বৈরাচারদের মধ্যে যারাই পালিয়ে গেছে তাদের লাশও তার দেশে আসতে দেওয়া হয় নাই। সুতরাং বাংলাদেশের জনগণকে বলবো, সরকার আইনি প্রক্রিয়ায় যা করে করুক, সেটা সরকারের ব্যাপার, কিন্তু আপনারা ছাত্র জনতা শেখ হাসিনার লাশও যেন বাংলাদেশের মাটিতে দাফন না হয়। ৩২ নম্বর ঘটনা ঘটার পর বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। দর্শক, এমন মন্তব্য করেছেন ডক্টর কলিমুল্লাহ। তিনি কেন এমন মন্তব্য করলেন? আওয়ামী লীগ কি যারা ৩২ নম্বর বেগেছে তাকে বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে? আমরা কলিমুল্লাহর বক্তব্য শুনব। পাশাপাশি আওয়ামী লীগের ছাত্রলীগের একজন নেতা সাদ্দাম হোসেন একটা বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন ৩২ নম্বর বাড়ি নিয়ে, ইউটিউবার নায়েব আলী। তারা আসলে বুঝতে পারবেন যে বক্তব্যগুলো হাসিনার আমলে বিএনপি বা অন্য দলগুলোকে দিত তারা, এখন সেই বক্তব্যগুলোই আওয়ামী লীগের জন্যই প্রযোজ্য হচ্ছে। চলুন আমরা কলিমুল্লাহ এবং নায়েব আলীর সম্পূর্ণ আলোচনা শুনবো। আপনার উত্তেজিত করবে পক্ষে বিপক্ষে, এবং তার ফলে চরম একটা অরাজক পরিস্থিতি সারা দেশে তৈরি হয়ে যেতে পারে, এবং সেটা পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যায় তাহলে আরেক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা। আর যে কাণ্ড এখন চলমান, এটি লঙ্কা কাণ্ডে রূপান্তরিত হয়ে যদি যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনার ৩২ নম্বর যে জাদুঘরটি, সেটি আগেই ভস্মীভূত হয়েছে। সুতরাং এটা বাংলায় যেটাকে বলে মরার উপর খাড়ার ঘা, তার সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং এটি আমরা এখানে যা প্রত্যক্ষ করলাম, ৯টায় শেখ হাসিনার বক্তৃতা শুরু হওয়ার কথা, তার ঘন্টাখানেক আগেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিল আপনার হামলে পড়ার, আর প্রায় আধা ঘন্টা আগেই শাবল, গাইতি, যা কিছু আছে আপনার হাতুড়ি, বাটাল, সবকিছু সহযোগে আপনার যারা এই পর্বে অংশগ্রহণ করতে চেয়েছেন তারা সক্রিয় হয়েছেন, এবং একটা পর্যায়ে অগ্নিসংযোগের ঘটনাটিও ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং বুলডোজার তখনও এসে পৌঁছায়নি। আপনার সেনাবাহিনী যখন ফকুস্থলে এসে হাজির হয়, সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি, নিউ এলিফ্যান্ট রোড পর্যন্ত বা সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এসে হয়তো বুলডোজার পৌঁছেছি। এখন আপনার সেনাবাহিনী চলে আসার পরে এক ধরনের স্থিতাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। যারা ভেতরে অলরেডি প্রবেশ করেছিলেন তারা থেকে গেছেন, আর যারা নতুন করে ঢোকার চেষ্টা করছিলেন তারা সুযোগটা পাননি। আর একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান, এবং আপনার এই ঘটনাটি যেটি ৩২ নম্বর সড়ক ধানমন্ডিতে প্রত্যক্ষ করা যাচ্ছিল, এর পাশাপাশি খুলনায়ও শেখ হেলালের যে বাস ঠিকানা, সেখানটাও একই রকমের পরিস্থিতি বিরাজমান। আপনার হানিফ, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, তার এখানে অবস্থা বিরাজমান। ফলে আমার ধারণা এটা সারা দেশে আওয়ামী লীগের স্টলওয়ার্ট, বিশেষ করে মুজিব পরিবারের সঙ্গে যারা আত্মীয়তার বন্ধনে যুক্ত, তাদের সর্বত্রই এই ঘটনার
আহ, পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, এবং এই ঘটনা থেকে আরো নানান রকমের ঘটনার সূত্রপাত ঘটতে পারে, এবং সেইটি অনেকেই আশঙ্কা করছে। মানে সেটা কি রকম ঘটনা, আর সরকারের পক্ষ থেকে আসলে ধরুন কি বলা হচ্ছে? ধরুন একটা হচ্ছে যে অগ্নিসংযোগ, তারপর আপনার ভাঙচুর, তার হাত ধরে লুটপাট, হোয়াটএভার ইট ইজ, আপনার এই গ্রিল বলুন, জানলার দরজা বলুন, প্রত্যেকটা তো একটা বস্তুগত মূল্য আছে। তো ফলে সেইটি যে যার মতো করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে। আর এর পাশাপাশি যে প্রতিক্রিয়াটি ঘটতে পারে সেটি হচ্ছে, এটি আরো অনেককেই হয়তো আপনার উত্তেজিত করবে পক্ষে বিপক্ষে, এবং তার ফলে চরম একটা অরাজক পরিস্থিতি সারা দেশে তৈরি হয়ে যেতে পারে, এবং সেটা পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যায় তাহলে আরেক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এইটার সূত্র ধরে যদি দেখা যায় যে আপনার যেমন একটা কথাবার্তা চলছে ক্যাবিনেট এক্সপানশনের, সেটি হয়তো থমকে যেতে পারে। আবার নতুন আপনার লোকজনও আপনার এই প্রেক্ষাপটে নিজেদের সংস্থাপন করতে পারেন। না, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো, তারপরে সেনাবাহিনী সেখানে কেন, মানে শেখ হাসিনার বক্তব্য নিয়েই কি এই ঘটনার উৎপত্তি? দেখুন, শেখ হাসিনার বক্তব্য যারা শুনেছেন আহ, তারা তার মধ্যে খুব একটা নতুনত্ব কিছু পেয়েছেন বলে শোনা যায়নি। তিনি তার প্রচলিত ধারায় ইতিহাস বর্ণনা করতে যাতে তিনি পারঙ্গম, সেই ধরনের কথাবার্তা স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, আপনারা জানেন যে মানুষের সকলেরই নজর এখন ৩২ নম্বরে। সুতরাং আলোচনার বিষয় ৩২ নাম্বারই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমিও আলোচনার বিষয়ের সাথে মানে অবিচার করতে চাই না আর কি। তো যাই হোক, আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা করছে নানাভাবে গত ৬ মাসে। তো তারই ধারাবাহিকতায় সে সর্বশেষ যে অস্থিরতাটা তৈরি করতে চেয়েছিল তার ভাষণের মাধ্যমে, কিন্তু তাকে সাবধান করার পরেও সে আসলে কারোর কথা শোনে নাই। তো আমাদের ছাত্র জনতা বলেছিল যে সে যদি সত্যি বক্তব্য দেওয়ার বা ভাষণ দেওয়ার কোনো সাহস দেখায় তাহলে তার দুর্বল জায়গায় আঘাত করা হবে। বাস্তবে আসলে তাই হলো। তো যাই হোক, আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটা বক্তব্য রেখেছিল। সেই বক্তব্যটা দিয়ে আমি আমার আজকের আলোচনাটা শুরু করতে চাই। চলুন আর কথা না বাড়িয়ে তার বক্তব্য শুনি। কর্মীদের সাথে থাকতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করে ফয়সালা করতে হবে। পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। আমরা তো করতে হবে কর্মীদের সাথে আর তো দরকার নাই। শুনেছেন সাদ্দামের বক্তব্য, বেশি দিনের না, এই ধরেন অ্যাবাউট ৮-৯ মাস আগের বক্তব্য। কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটাও আপনাদের কাছে পরিষ্কার। আমাদের বিএনপির ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বাংলাদেশের তার দলের নেতা কর্মীদেরকে
মাঠে নামার আহ্বান জানায়, আর উনি বিদেশে বসে বিলাসী জীবন যাপন করতেছে। অর্থাৎ এক কথায় উনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার নিজের দলের নেতা কর্মীদেরকে বিপদে রেখে উনি লন্ডনে বিলাসী জীবন যাপন করতেছেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা উনি বলেছেন যে যদি সাহস থাকে বাংলাদেশে এসে রাজনীতি করেন, আইনের মুখোমুখি হন, এটা উনি বলেছিলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নায়েব ভাই, আপনি 32 নম্বরের বাড়ি ভাঙ্গা নিয়ে আলোচনা করতে গিয়ে সাদ্দামের এই বক্তব্যটা কেন সামনে আনলেন? এই প্রশ্নটা আসতে পারে, রিলেটেড, এই জন্য এনেছি। এইবার আসেন আমরা আলোচনা করি। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, পরের জন্য কবর খুঁড়লে সেই কবরে নিজেকেই যেতে হয়। একটা প্রবাদ আছে, যদি আরো ভালো করে কেউ বলতে পারেন কমেন্টে লিখতে পারেন, আপনার কমেন্টটা আমি তাহলে পড়ব। তো আরো কিছু কথা আছে, অহংকার পতনের মূল। দেখেন কতটা দম্ভ ভরে কথাটা বলেছিল যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে কোনো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিদেশে পালিয়ে বিলাসী জীবনযাপন করে আর তার দলীয় নেতা কর্মীরা দেশে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মরে। এটাই তো বলেছেন। তো উনি আবার চ্যালেঞ্জ করলেন, যদি সাহস থাকে তাহলে দেশে আসেন, দেশে এসে রাজনীতি করেন, আইনের মোকাবেলা করেন। সাদ্দাম সাহেব, বক্তব্যটা তো আপনার ঘাড়ের উপর গিয়েই পড়েছে। মানুষের যে একটা কথা বলে না, থুতু উপরে মারলে সেই থুতু আবার ফিরে নিজের গায়েই পড়ে। থুতুটা তো নিক্ষেপ করেছিলেন তারেক রহমানকে, কিন্তু তারেক রহমানের গায়ে লাগে নাই, আপনার নিজের গায়ে লেগেছে, অথবা আপনার নেত্রীর মুখে গিয়ে লেগেছে। থুতু মেরেছেন তারেক রহমানকে, কিন্তু সেই থুতু গিয়ে লেগেছে আপনার নেত্রীর মুখে। আপনি যে অভিযোগটা তারেক রহমানকে করেছিলেন, আজকে সেই অভিযোগেই অভিযুক্ত আপনার নেত্রী, পতিত স্বৈরাচার শেখ হাসিনা। দেখেন কতটা নেমো খারাম। নিজে তার পরিবারের লোকজন সবাইকে নিয়ে সে পালিয়ে গেছে, আর তার দলীয় নেতা কর্মীদেরকে সে সাগরে ভাসিয়ে রেখে গেছে। আচ্ছা গেছে পালিয়ে গেছে, তাহলে চুপচাপ থাকো। উনি বিদেশে বসে দলীয় নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে, এটা করো, ওটা করো, এ করো, তা করো। দেখেন যে কাজটা তারেক রহমান করছে বলে সাদ্দাম হোসেন আজ থেকে 7-8 মাস আগে অভিযোগ করেছিল, সেই একই কাজ এখন তার নেত্রী করছে। তো তাহলে তার এই যে বক্তব্যটা, তিনি যে বক্তব্যটা প্রসব করেছিলেন, সে বক্তব্যটা এখন তার ঘাড়ের উপর গিয়ে পড়েছে। এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। তো এই বক্তব্যের সাথে আরো রিলেটেড বক্তব্য আছে। সেটা কি? সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামীর দেওয়া একটা বাড়িতে তিনি থাকতেন। সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আমি এতক্ষণ হাসছিলাম, কিন্তু এখন একটু আবেগ চলে এসছে। আমি যদিও বিএনপি করি না, কিন্তু বাংলাদেশের একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, তার বাড়ি থেকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল, আজও বেগম খালেদা জিয়ার সেই কাকুতি মিনতি, সেই চোখের পানি আমাদের চোখের সামনে ভাসে। কতটা অপমানিত, কতটা লাঞ্ছিত করে তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু বেরই করে দেওয়া হয় নাই, তার সেই বাড়িটা ঠিক আজকে যেভাবে ছাত্র জনতা বুলডোজার দিয়ে শেখ হাসিনার আবেগের জায়গা, তার পিতার পৈতৃক যে বাড়িটা, পৈতৃক যে ভিটা 32 নম্বর, সেই বাড়িটা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশে দেওয়ার কাজ করতেছে আমাদের ছাত্র জনতা। ঠিক একইভাবে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। দেখেন, মানুষ অনেকগুলো কথা বলে, কথাগুলোর বাস্তবতা দেখেন, যে 1 মাঘে শীত যায় না,
এই একটা কথা মানুষ বলে, বাতাস চিরদিন একদিকে বহে না। এ কথাগুলো মানুষ বলে না? বলে। দেখেন, মানে স্বৈরাচাররা কিন্তু ইতিহাস থেকে অতীত স্বৈরাচারদের ইতিহাস পড়ে শিখে, কিন্তু শিক্ষা নেয় না। মানে স্বৈরাচাররা অতীত স্বৈরাচারের কর্মকাণ্ড জানে, ইতিহাস পড়ে, কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেয় না। এটাই বাস্তবতা। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের বাড়ি এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল। দেখেন, আজকে তাদের বাড়িঘর বাংলাদেশের ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। শুধু 32 নাম্বার না, আমুর বাড়ি গুড়িয়ে দিচ্ছে, আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি গুড়িয়ে দিচ্ছে, শাহজাহান খানের বাড়ি গুড়িয়ে দিচ্ছে। দেখেন মিল আছে কিনা? এক মাঘে শীত যায় না, বাতাস চিরদিন একদিকে বহে না, অন্যের জন্য কবর খুললে সেই কবরে নিজেকেই যেতে হয়। বাস্তবতা দেখতে পাচ্ছেন কিনা? দিস ইজ দ্য রিয়ালিটি। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়াকে হয়তো তার বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল, হয়তো তাকে জেলখানায় রাখা হয়েছিল, হয়তো তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় নাই। মানে বাংলাদেশে কারাগারে অন্তরীণ রাখা হয়েছিল, কিন্তু গোটা পৃথিবীতে বেগম খালেদা জিয়া নিষিদ্ধ হন নাই। মানে বাংলাদেশে স্বৈরাচার তাকে কারান্তরীণ রেখেছিল, কিন্তু তিনি যদি মুক্ত থাকতেন কিংবা দেশ থেকে বাইরে কোথাও যেতে পারতেন, তাহলে এই পৃথিবীটা তার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু আজকে দেখেন, পতিত স্বৈরাচারের শুধু ভারত ছাড়া এই পৃথিবীতে তারা যাওয়ার জায়গা নাই। যদিও বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তার বিচারের জন্য তাকে দেশে আনার চেষ্টা করছে, কিন্তু আমরা চাই এই অপবিত্র মানুষটা, এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সে তো জীবন্ত বাংলাদেশে আসবেই না, তার লাশও বাংলাদেশের মাটিতে দাফন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ ওই লাশটা বাংলাদেশে দাফন করলে বাংলাদেশের মাটি অপবিত্র হয়ে যাবে। অতীতের যারা স্বৈরাচার ছিল, এই স্বৈরাচারদের মধ্যে যারাই পালিয়ে গেছে, তাদের লাশও তার দেশে আসতে দেওয়া হয় নাই। সুতরাং বাংলাদেশের জনগণকে বলবো, সরকার আইনি প্রক্রিয়ায় যা করে করুক, সেটা সরকারের ব্যাপার, কিন্তু আপনারা ছাত্র জনতা, শেখ হাসিনার লাশও যেন বাংলাদেশের মাটিতে দাফন না হয়, সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। দেখেন, হয়তো বলবো না, বাস্তব, বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ রেখেছিল বলেই উনি দেশ থেকে বের হতে পারেন নাই। এখন গোটা পৃথিবীর আকাশ বাতাস সব বেগম খালেদা জিয়ার জন্য উন্মুক্ত, কিন্তু শেখ হাসিনার ভারত ছাড়া পৃথিবীতে কোনো জায়গা নেই। ইভেন তার পরিবারের জন্য এই পৃথিবী সংকুচিত হয়ে আসতেছে। দেখেন, তার ভাগিনী টিউলিপ, তার রাজনৈতিক কেরিয়ার ইজ ওভার, পলিটিক্যাল কেরিয়ার ইজ ওভার। ইভেন পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, হয়তো টিউলিপকে জেলেও যেতে হতে পারে। আর সজীব অজের জয় তো ফেরারি আসামি হয়ে যুক্তরাষ্ট্রে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একের পর এক অ্যালিগেশন আসছে। তো ওভারঅল শেখ পরিবার জন্য এই পৃথিবীতে একমাত্র ভারত ছাড়া আর জায়গা নেই মনে হচ্ছে। কারণ অন্যান্য দেশে তাদের পরিবারের লোকজন যারা আছে, তারাও কখন যেন বিতাড়িত হয় এমন অবস্থা। মানে গোটা বিশ্বব্যাপী এই পরিবারের উপরে, মানে বিষয়টা এমন হয়েছে যে গোটা বিশ্ব এই শেখ পরিবারকে আছে। সাউন্ড আছে তো? কে বলছে সাউন্ড নাই? অবশ্যই সাউন্ড আছে। আমার ধারণা এইটা বোধহয় স্বৈরাচার হাসিনার কোনো গিরগিটি হতে পারে। সাউন্ড আছে রে ভাই, তা আপনি কেন বলছেন যে সাউন্ড নাই?
তার মানে আমার কথার মধ্যে বাম হাত দেওয়া হচ্ছে আপনার উদ্দেশ্য। এনিওয়ে, এই পৃথিবীর মানে গোটা রাষ্ট্র ব্যবস্থা শেখ পরিবারকে এক ধরনের মানে আষ্টে ফিষ্টে ধরেছে, শেখ পরিবারকে মানে খামছে ধরেছে এমন অবস্থা। আচ্ছা, যাই হোক, এটা আমরা এই বাস্তবতা আমরা এখন দেখতেছি। এইবার আসুন আমি একটু অন্য প্রসঙ্গে আলোচনা করি, মানে এই প্রসঙ্গের সাথেই রিলেটেড অন্য প্রসঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে এই যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ভাঙ্গা হচ্ছে, এখনো চলমান। এই বাড়িটা মানে ভাঙাটা সঠিক হলো কিনা, মানে এই বাড়িটা যে ভাঙা হচ্ছে, এই ভাঙাটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এই বাড়িটা ভাঙার কারণে আমাদের কি কি ক্ষতি হয়েছে, অথবা এই বাড়িটা ভাঙার কারণে আমাদের কি লাভ হয়েছে, আমি এই 4টা পয়েন্টে এখন আলোচনা করব। আচ্ছা, বাড়িটা মানে ভাঙাটা ঠিক হয়েছে কিনা এই একটা প্রশ্ন। তো এই প্রশ্ন যখন সামনে আনবেন, আপনি আওয়ামী লীগের কথা বাদ দেন, ওরা তো আওয়ামী লীগ করে, তাদের দল করে, তাদের নেত্রীকে, তাদের প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ, তাদের নেতাকে ভালোবাসবে, পিতা বলে ডাকবে, আদর করবে, সোহাগ করবে, সম্মান করবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের দেশের মানুষের সহজাত স্বভাব। এটা আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আপনি যখন কোনো দল করবেন, সেই দলের প্রতি আপনার একটা ভালোবাসা থাকবেই, এটাও স্বাভাবিক না? অতএব আওয়ামী লীগ যারা করে তাদের কথা আপনি এক সাইডে রাখেন। আওয়ামী লীগের বাইরে এসে দেখেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সহ আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, তারপরে সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, এই প্রায় 5-6 শ্রেণীর মধ্যে কিছু মানুষ আছে, তারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে 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 জিকির করতে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলে। তো এর মধ্যে আমাদের একজন বীর শ্রেষ্ঠ সুবিধাবাদিক আছে, চিনেন তো আপনারা? বীর শ্রেষ্ঠ সুবিধাবাদিক, তিনি আবার নিউ ইয়র্কেই থাকেন। ওনার খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু কিছু বলতেও পারতেছে না। ওনার অনেক কষ্ট, আরে 32 নম্বরের বাড়িটা ভেঙে ফেললো। যাই হোক, তো এই মানুষগুলো শেখ মুজিব সাহেবকে কেন বঙ্গবন্ধু বলে, এইটা আমার কোনোভাবে মাথায় আসে না। আচ্ছা, লেটস আমার কথা বলি। আপনারা হয়তো সরাসরি আমাকে খুব কম লোকই দেখেছেন যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, অ্যাটলিস্ট যারা নিউ ইয়র্কে আছেন তারা আমাকে চিনেন, দেখেন, আবার অনেকেই দেখেন নাই। আর আমার ফ্যান ফলোয়ার বাংলাদেশে অনেক আছেন, যারা আমার এলাকার মানুষ, তারা আমাকে চিনেন, বাইরের লোকজন কেউ আমাকে দেখেন নাই। বাট আমার অ্যাক্টিভিজম, আমার কথাবার্তা, আমার লেবাস পোশাক, এগুলো দেখেই আপনারা হয়তো ধারণা করেছেন যে আমি খুব ভালো মানুষ, তাই না? ধরে নেন আমি খুব ভালো মানুষ। এখন আমি যদি কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি, এবং ধরেন আমি শুধু ভালো মানুষই না, আমার একটা অবদানও আছে দেশের ক্ষেত্রে। যেমন ধরেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা, গত 18-19 বছর ধরে বাংলাদেশকে রেমিটেন্স দিচ্ছি। এটা অবশ্যই বাংলাদেশের জন্য আমার একটা অবদান, তাই না? তো 18-19 বছর ধরে বাংলাদেশকে সেবা দিয়ে যাচ্ছে আর্থিকভাবে। এখন আমি যদি কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি, অথবা আমি যে অনলাইনে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একটা লম্বা সময় ধরে সংগ্রাম করেছি, এতে করেও বাংলাদেশের তরুণ যুব সমাজরা সংগঠিত হয়েছে, সেখানেও হয়তো আমার একটা অবদান থাকতে পারে। মানে আমার কি আছে কি নাই সেটা আমি দাবি করছি না, হয়তো আপনারা ধারণা করেন, সেটা বলছি আর কি। তো ধরে নেন আমি একজন ভালো মানুষ, দেশের জন্য আমার অবদান আছে, হ্যাঁ, সমাজের জন্য আমার অবদান আছে, সব আছে, এবং আমি একজন আমলি মানুষ, আমল আখলাক, প্র্যাকটিসিং মুসলিম, সব ভালো। তো আমি যদি এখন কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি, দেখা যাচ্ছে আমি নিউ ইয়র্কের কোনো বারে গিয়ে মদ পান করতেছি, কোনো নারীর সাথে মানে অশ্লীল কাজকর্ম করতেছি, ফুর্তি টুর্তি করতেছি, হ্যাঁ, তো এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পরেও কি আপনারা আমাকে বলবেন
যে আচ্ছা আপনারা নায়েব আলী সাহেবকে নিয়ে ট্রল করতেছেন কেন? সে আজকে 18-19 বছর ধরে বাংলাদেশকে রেমিটেন্স দেয়, সে একজন রেমিটেন্স যোদ্ধা। তারপরে সে একজন প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমেরিকার মতো দেশে থেকেও তার লেবাস পোশাক কত সুন্দর। সে নাই একটা টুকিটাকি একটা অন্যায় করেই ফেলেছে, কিন্তু তার অবদানকে আপনি কি অস্বীকার করবেন? এই কথা বলে কি আমাকে বাঁচাইতে পারবেন? দু একজন কমেন্ট করে বলেন, সারা জীবন দেশকে আমি রেমিটেন্স দিলাম, একটা লম্বা সময় ধরে স্বৈরাচারের পতনের জন্য দেশের মায়া, ফ্যামিলির মায়া, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে প্রায় 14 বছর দেশে যেতে পারলাম না। তারপরে যুক্তরাষ্ট্রের মতো দেশে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি। এই এত কিছুর পরেও আমি সামান্য একটা দিন হয়তো বারে গিয়ে মদ পান করছি, কিংবা কোনো নারীর সাথে ফুর্তি করছি, বা জিনার সাথে জড়িয়ে পড়েছি, নাউজুবিল্লাহ, এটা উদাহরণ দিচ্ছি আর কি। তো এই অপকর্ম ভাইরাল হওয়ার পর আপনারা কি আমার এই পিছনের অবদানগুলো মনে রাখবেন? আর একটু কমেন্ট করেন, মনে রাখবেন? রাখবেন না। আপনারাই লিখতেছেন না, রাখবেন না। তো আমি যে সারা জীবন আপনাদের জন্য, দেশের জন্য অবদান রাখলাম, একটা অপকর্ম করলাম আর তার জন্য আমাকে ভুলে গেলেন, এটা একটা প্রশ্ন আসতে পারে, বাট এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না। আপনি হাজারো ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি পচে গেছেন। এই একটা কাজ করার কারণে আপনি পচে গেছেন নায়েব আলী ভাই। দিস ইজ দ্য রিয়ালিটি। 1971 সাল বা 1971 সালের আগের নির্বাচন, অনেক আন্দোলন সংগ্রাম, সবকিছু মিলিয়ে শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না। কিন্তু 1972 সালে ক্ষমতা গ্রহণ করার পর থেকে 75 সাল পর্যন্ত তিনি যা করেছেন, সেই অপরাধ তো আসলে ক্ষমার অযোগ্য। তিনি লাখ লাখ মানুষকে কৃত্রিম ভাবে দুর্ভিক্ষ বানিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন। তিনি হাজার হাজার মুক্তিযোদ্ধাকে রক্ষী বাহিনী দিয়ে, মুজিব বাহিনী দিয়ে হত্যা করেছেন। তিনি সিরাজ শিকদার, যিনি একজন মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করেছেন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। একনায়কতন্ত্র কায়েম করেছেন। মানুষের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছেন। বাংলাদেশের প্রথম, মানে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচার। আমি বলছি না যে 1971 সালে তার অবদান ছিল না, কিন্তু 1972 থেকে 75-এ যা করেছেন, এইটা করার পরেও আপনি তার অবদানকে কিভাবে স্বীকার করেন? কিসের অবদান? তার সেই অবদানগুলো তিনি নিজেই ধুলায় মিশিয়ে দিয়েছেন। তাহলে এই লোকটা কি করে বঙ্গবন্ধু হতে পারে? সে আর যাই হোক বঙ্গবন্ধু হতে পারে না, সে বঙ্গশত্রু হতে পারে। আর আমার আজকের ভিডিওর টাইটেলে তাকে আপনি ভাঙ্গা বল্টু বলতে পারেন। 32 নম্বরের ভাঙ্গা বালির একমাত্র ভাঙ্গা বল্টু শেখ মুজিব। তাকে আপনি ভাঙ্গা বল্টু বলতে পারেন, অথবা বঙ্গশত্রু বলতে পারেন, অথবা তাকে আপনি চুরুটটানা মুজিবু বা চুরুটখোর মুজিবু বলতে পারেন, কিন্তু আপনি তাকে বঙ্গবন্ধু বলতে পারেন না। কিসের বঙ্গবন্ধু সে? আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধুলায় মিশিয়ে দিয়েছিল 72-এ সে ক্ষমতায় আসার পর। সেই লোকটাকে বঙ্গবঙ্গু 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 বলি বলি একেবারে ফেনা তুলে ফেলে আমাদের দেশের সুশীলরা। কিসের বঙ্গবন্ধু সে? সে ভাঙ্গা বল্টু, সে বঙ্গশত্রু, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচার। তাকে একবার মাথায় তুলে নাচে, বরং জিয়াউর রহমানকে মাথায় তুলে নাচা যায়। মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকতে পারে, রাজনীতি করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিন্তু শেখ মুজিব যা করেছে, এত কিছু করার পরেও সেই লোকটাকে যারা বঙ্গবন্ধু বলে, আমার কাছে, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমাদের আসিফ নজরুল সাহেবও তাকে এতটা সম্মান করে। কি কারণে সম্মান করে আমি জানি না। উনি কি 72 থেকে 75-এর ইতিহাস জানেন না? অবশ্যই জানেন। তাহলে তাকে এত শ্রদ্ধা কেন করেন উনি? এত শ্রদ্ধা কেন করেন উনি? আমার বুঝে আসে না। তো যাই হোক,
রিলেটেড, তাই বললাম। এখন আসুন, প্রশ্ন আসতেছে যে এই বাড়িটা ভাঙ্গাটাকে উচিত হয়েছে? কেন উচিত নয়? তাকে তো বলা হয়েছিল ভাষণ দেওয়ার সাহস করিয়েন না, ভাষণ দেওয়ার সাহস করিয়েন না, কিন্তু উনি কি কারোর কথা শুনেছেন? শুনেন নাই। আর ওই বাড়িতে আসলে বাড়িতে আসেই বাকি, পুড়িয়ে টুরিয়ে ফেলা হয়েছে, বাড়িতে আসেই কি। আর কথা হলো যে শেখ মুজিব ওই বাড়িটা কার টাকায় করেছিল? শেখ মুজিব তো জমিদারের বংশ ছিল না, শেখ মুজিব কোনো চাকরিও করতো না, কোনো ব্যবসাও ছিল না। তাহলে এই বাড়িটা কার টাকায় করেছেন উনি? কেউ কি কোনোদিন প্রশ্ন করেছে? এই সাহসই তো কারণ নাই, কেউ প্রশ্ন করে নাই। সুতরাং এটা একটা অবৈধ স্থাপনা, আর অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে, এটা ছাত্র জনতা করবে কেন? বাহ, বাংলাদেশে আবার আইন শৃঙ্খলা, কি বলবো, আমি দুঃখিত, আমি দুঃখিত। গত 15 বছর বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল? আর সেই আইন শৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচার হাসিনা যাদেরকে বসিয়েছে, এখনো তারাই আছে, এখনো তারাই আছে। এখনো ঘুষ দেওয়া ছাড়া মামলা করা যায় না, এখনো ঘুষ দেওয়া ছাড়া অফিস আদালত থেকে ফাইল সরে না। তা আপনি কিসের আইনের কথা বলতেছেন? কিসের আইনের কথা বলতেছেন? আমি মনে করি শেখ পরিবারের কোন নাম নিশানা বাংলাদেশে আর রাখা হবে না ইনশাআল্লাহ। শেখ মুজিবের নামে বা বঙ্গবন্ধু শব্দের নামে শেখ পরিবারের নামে যত কিছু আছে, সব জায়গা থেকে তাদের নাম নিশানা একেবারে মুছে ফেলতে হবে, কিচ্ছু রাখা যাবে না। এটা বাংলাদেশের জন্য, এই পরিবারটা বাংলাদেশের জন্য একটা পয়জন, এই পরিবারটা বাংলাদেশের জন্য একটা পয়জন। এই পয়জনকে কোনোভাবে রাখা যাবে না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মোটেই অনুচিত হয়নি। আপনারা যারা মায়া কান্না করতেছেন যে 32 একটা ঐতিহাসিক, ধানমন্ডির 32 নাম্বার বাড়ি একটা ঐতিহাসিক বাড়ি, এর সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য জড়িত ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলতেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার বাড়িটা যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? 2014 সালে সাতক্ষীরায় জামাত নেতৃবৃন্দের বাড়িগুলো যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? আপনাদের মায়া কান্না কোথায় ছিল? তখন কি অন্যায় হয়নি? আর সেটা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দাঁড়িয়েছিল সেখানে। আপনারা বলবেন যে 32 নাম্বারও তো ভাঙা হচ্ছে, সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। ভাই, জনতার শক্তির কাছে সেনাবাহিনী কোন আর পুলিশ কোন আর যাই বলেন, কোন লাভ নাই। তো যাই হোক, এটা মোটেই অনুচিত হয়নি, বরং উচিতই হয়েছে। এখন আসেন লাভ ক্ষতির প্রশ্ন। প্রথমত, 32 নাম্বার বাড়িটা তো আর একেবারে ধ্বংসপ্রাপ্ত ছিল না, আগুন টাগুন দিয়ে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল, এটি অস্বীকার করার নেই। তবে এটি মেরামত করে আমরা রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে পারতাম। এটি ভেঙে ফেলার কারণে আমাদের কিছু অর্থনৈতিক ক্ষতি হলো, এটা মানে অস্বীকার করার উপায় নেই। কারণ এই বাড়িটাকেই আমরা যদি মেরামত করে রাষ্ট্রীয় কোনো কাজে ব্যবহার করতাম তাহলে হয়তো অল্প টাকা খরচ হতো, কিন্তু এখন যেহেতু একেবারে ভেঙে ফেলা হচ্ছে, সুতরাং আবার নতুন করে যাই আমরা করি নতুন করে করতে হবে। তবে এই জায়গা হয়তো কিছু প্রস্তাবনা আসতে পারে, অনেকেই অনেক কথা বলতে পারে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের কাজ করছিলেন তখন তার চাচা আবু লাহাব, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা পাহাড়ে তার পরিবার প্রতিবেশীদেরকে ডেকেছিলেন। তো ডাকার পরে উনি বলেছিলেন যে তোমরা তো আমাকে বিশ্বাস করো, আমাকে আলামিন বলে ডাকো। বলে হ্যাঁ, তো আমি যদি এখন কোনো কথা বলি তোমরা কি বিশ্বাস করবে? তারা বলেছিল হ্যাঁ বিশ্বাস করব। তো উনি বললেন যে পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে আমার এই কথা? তো এই কথা বলার সাথে সাথে আবু লাহাব একটা পাথর ছুঁড়ে মেরেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হাদিসটা যদি একটু কম বেশি করে বলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন।
ধারাবাহিকভাবে মনে নেই আর কি, স্মৃতিতে আসছে না। এনিওয়ে, তো এরপরে আপনারা জানেন যে সূরা লাহাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, মানে ধ্বংস হোক, তাব্বাত মানে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, হাতদ্বয়। শুধু তাই না, তার স্ত্রীর কথা বলা হয়েছে। এনিওয়ে, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তো সেই আবু লাহাবের কথা বললাম কেন? আবু লাহাব না আবু জেহেল? আবু জেহেল সম্ভবত। মানে ওই যে আমি আসলে বলার চেষ্টা করছি যে আমরা যখন মক্কা মদিনায় যাই উমরা করতে বা হজ করতে, তখন আমরা মলমূত্র ত্যাগ করি কোথায়? আবু জেহেলের বাড়িতে সম্ভবত। আবু জেহেলের বাড়িতে না আবু লাহাবের বাড়িতে? আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন। আপনারা আবার অনেকে বলবে যে নায়েব ভাই আপনি ইসলাম নিয়ে স্টাডি করেছেন, এত ভুলে গেলে চলবে নাকি? আসলে ওই মাঝে মধ্যে একটু মানুষ তো, মানুষেরই তো ভুল হয়। আমি একটু কনফিউশনে পড়ে গেলাম আর কি। তো যাই হোক, আমি জাস্ট উদাহরণটা এভাবে দিতে চেয়েছিলাম, আবু জেহেল। ধন্যবাদ। উদাহরণটা টেনেছি এই কারণে যে আজকে দেখেন যে আবু জেহেল কতটা ঘৃণিত যে তার বাড়িতে হাজিরা বাথরুম করে, তার বাড়িতে মলমূত্র ত্যাগ করে, আবু জেহেলের বাড়িতে। তো এখন এই যে 32 নাম্বার, মানে মানে স্বৈরাচার হাসিনা আমাদের দেশের মানুষজনকে এমনই একটি জায়গায় তিনি নিয়ে গিয়েছেন, মানে এতটা শোষণ করেছেন যে একটা দেশের মানুষ কতটা ক্ষিপ্ত হলে, কতটা ক্রোধান্বিত হলে এমন আচরণ করতে পারে। আপনি দেখেন যে আজকে অনেকেই বলছে যে ধানমন্ডির এই 32 নাম্বার বাড়ি ভেঙ্গে এখানে গণ শৌচাগার করা হোক, মানুষ এখানে মলমূত্র ত্যাগ করবে, বাংলাদেশের জনগণ এখানে মলমূত্র ত্যাগ করবে। আর শেখ হাসিনা বা শেখ পরিবার যারা বেঁচে আছে তারা সারা জীবন মানে দহনে ভুগবে, তারা তাদের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সুতরাং এই 32 নম্বরের বাড়িটা ভেঙে এখানে গণ শৌচাগার করা হোক। এটা আবেগের জায়গা থেকে আমাদের দেশের মানুষ বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে, হয়তো আমি জানি না আবেগের জায়গা থেকে ইলিয়াস ভাই বলেছেন, আবেগের জায়গা থেকে পিনাকিদা বলেছেন, জানি না, বাট দুইজনের দুই রকম প্রস্তাব। আমাদের পিনাকিদা বলেছেন এখানে মসজিদ করা হোক, আর আমাদের ইলিয়াস ভাই বলেছেন মন্দির করা হোক। যাই হোক, আমি জানি না তারা সিরিয়াসলি বলেছেন না এমনি জাস্ট রসিকতা করে বলেছেন। আমি একটু সিরিয়াসলি বলতে চাই, সেটা হচ্ছে যে গত জুলাই আগস্টের অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছাত্ররা আহত হয়েছেন, আমি মনে করি যে তাদের জন্য এখানে একটা ছাত্রাবাস করে দেওয়া হোক তাদের স্মরণে। মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ছাত্রদের পুনর্বাসনের জন্য যদি মনে করেন, অথবা তাদের লেখাপড়ায় পুনরায় ফিরে আসার ক্ষেত্রে যারা আহত ছাত্র, অনেকেই চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, শারীরিকভাবে কিছুটা হলেও প্রতিবন্ধী মতো হয়ে গেছেন, তাদের জন্য এই জায়গায় একটা ছাত্রাবাস করা হোক। অথবা আমরা এটাকে একটা বিদ্যাপীঠও করতে পারি, আমাদের শহীদদের স্মরণে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে পারি, একটা কলেজও করতে পারি। আমি চাচ্ছি যে আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং যারা আহত ছাত্র জনতা আছে তাদের স্মরণে এখানে শিক্ষা জাতীয় কোনো একটা কিছু করা হোক। ইদার তাদের একটা ছাত্রাবাস বানিয়ে দেওয়া হোক, অথবা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হোক। এটা হলো আমার প্রস্তাব। আমি ছোট মানুষ, আমি জানি না আমার এই প্রস্তাব কেউ গ্রহণ করবে কি করবে না, জাস্ট আমার বলার দরকার বললাম। এইবার আসেন আমাদের লাভটা কি হয়েছে, মানে এটা আমার শেষ পয়েন্ট। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে আমাদের দেশের দীর্ঘদিনের দুই মিত্র দল বিএনপি এবং জামাত কিছুটা মুখোমুখি দাঁড়িয়ে গেল। মানে এক দল আরেক দলের বিরুদ্ধে বলা শুরু করে দিল। এবং যদিও জামাত অন্য কোনো রাজনৈতিক দল তাদের সমালোচনা করলে খুব একটা জবাব দেয় না, বাট ইদানিং আমরা দেখলাম যে জামাত জবাব দিয়েছে। তো
খুব বেশি জবাব না দিলেও জামাত জবাব দিয়েছে, এটা বলতে হবে। তো তার মানে কিছুটা হলেও জামাত এবং বিএনপি অনেকটা মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। হয়তো বিএনপির লোকজন জামাতকে শত্রু মনে করতেছিল, অথবা জামাতের লোকজন বিএনপিকে শত্রু মনে করতেছিল, কিংবা বাংলাদেশের জনগণও ভাবছিল যে জামাত বিএনপি কি তাহলে আওয়ামী লীগ বিএনপির মতো একে অপরের শত্রু হয়ে গেল। রাজনীতিতে এটা হয়, এটা অস্বাভাবিক না। তো মানুষের মধ্যে এক ধরনের প্রশ্নের উদ্রেক হচ্ছিল যে আসলে দেশে হচ্ছেটা কি। এই দুই দল এতকাল একসাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করলো, নির্বাচনে জিতে সরকার গঠন করলো, এই দুটি দলের মধ্যে হলোটা কি? আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই দুই দল এভাবে নিজেদেরকে শত্রু মনে করা শুরু করলো। তো যাই হোক, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো মানুষ মনে করছিল যে মনে হয় সেই সহিংসতার রাজনীতি আবার শুরু হলো, হয়তো আমরা ছাত্র শিবির ছাত্র দলের মারামারি দেখবো, বিএনপি জামাতের মারামারি দেখবো, এরকম একটা পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছিল বাংলাদেশের জনগণ মনে করছিল। কিন্তু এই ঘটনা, এই ৩২ নম্বর বাড়িকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আবার দেখলাম জামাত বিএনপি এক। মানে আমরা এমন একটা রাষ্ট্রই চেয়েছিলাম যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকবে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, রাজনীতি নিয়ে রেষারেষি থাকবে, পক্ষে বিপক্ষে বক্তব্য থাকবে, এটা গণতান্ত্রিক দেশে থাকে। কিন্তু রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। আমরা সেই নমুনা দেখলাম, সত্যি মনটা ভরে গেল একেবার। যে জামাত বিএনপিকে কালকেও আমরা কাদা ছোড়াছুড়ি করতে দেখেছি, একজনের বিরুদ্ধে বলতেছে, আরেকজন প্রোটেস্ট করতেছে, সেই জামাত বিএনপিকে আমরা দেখলাম ৩২ নম্বর ইস্যুতে আবার এক হয়ে গেল, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, লাখ লাখ মানুষ ৩২ নম্বরে। হয়তো আপনারা বলবেন যে নায়েব ভাই, বিএনপির লোকজনকে কি বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড বলেছে তোমরা ওখানে যাও? না, বলে নাই। জামাতের কেন্দ্রীয় হাইকমান্ড কি বলেছে যে জামাত শিবিরের নেতা কর্মীরা তোমরা ওখানে যাও? বলে নাই। আবার নিষেধও করে নাই তারা। জামাত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা দলীয় ভাবে কোনো নির্দেশনা আসে নাই যে তোমরা ৩২ নম্বরে যাও, আবার নিষেধও করে নাই। ঠিক আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও রাজনৈতিক দলগুলির প্রকাশ্যে কোনো ভূমিকা ছিল না, প্রকাশ্যে কোনো অর্ডার ছিল না, আবার নিষেধও ছিল না। ঠিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি জামাত সকল শ্রেণী পেশার মানুষ জনতা এক কাতারে এসেছিল এবং সকলেই একজোট হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। ৩২ নম্বরের এই ঘটনা একেবারে অবিকল জুলাই আগস্টের বিপ্লবের মতো। সুতরাং আমরা স্বৈরাচার হাসিনাকে আবারও দেখিয়ে দিলাম যে আমরা শুধু জুলাই আগস্টেই ঐক্যবদ্ধ হয়নি, আমরা দেশ এবং দেশের স্বার্থে যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। আমাদের রাজনৈতিক রেষারেষি থাকতে পারে, আমাদের রাজনৈতিক আদর্শিক অমিল থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা রাষ্ট্রের প্রশ্নে, রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে আমরা এক। আলহামদুলিল্লাহ, এইটা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বর্তমান সরকারের জন্য সবচেয়ে ভালো একটি কাজ হয়েছে, সবচেয়ে উপকার বয়ে এনেছে আমাদের জন্য। যদি ৩২ নম্বরের এই ঘটনা না হতো, তাহলে আওয়ামী লীগ আরো সুযোগ পেয়ে যেত, আমাদের শত্রুরা আরো সুযোগ পেয়ে যেত। এই ঘটনা হওয়াতে আমরা যে শুধু জুলাই আগস্টে একত্রিত হয়েছিলাম, ঐক্যবদ্ধ হয়েছিলাম তা না, আমরা আবারও যে ঐক্যবদ্ধ হতে জানি, ভবিষ্যতে যে আমরা আবারও ঐক্যবদ্ধ হব জাতীয় ইস্যুতে, সেটা আমরা প্রমাণ করলাম। অতএব এই ঘটনা ঘটে আমাদের লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, জনগণের লাভ হয়েছে, বিএনপি জামাতের লাভ হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের লাভ হয়েছে, স্পেশালি আমাদের সরকারের লাভ হয়েছে সবচেয়ে বেশি। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস এটা দেখার পর তার অনুভূতি কি। তিনি হয়তো ঘরের মধ্যেই
মানে এক ধরনের শান্তির নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুই দল কি শুরু করেছিল আবার এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরকম দৃশ্য আমরা ভবিষ্যতে আরো দেখতে চাই। অতএব স্বৈরাচার হাসিনা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ভবিষ্যতে আবার কোনো পদক্ষেপ নিতে গেলে 100 বার চিন্তা করবা, 100 বার চিন্তা করবা। তোমার এক ভাষণে তোমার দুর্বল জায়গাটা একেবারে মাটির সাথে মিশে দিয়েছে। তুমি মনে করেছিলে যে আগে যেমন ঘাউরামি করেছো, আমাদের কথা শোনো নাই? আমরা কতবার তোমাকে বলেছিলাম যে দয়া করে একটা সেফ এক্সিট নিয়ে সরে যান, জনগণ আপনাকে মাফ করে দেবে। কিন্তু আপনি আমাদের কথা শোনেন নাই, ওই যে ঘাউরামি করেছেন। এখন বিদেশে বসেও মনে করেছিলেন যে ঘাটতারামি করেই যাব, আমাকে ঠেকায় কে। এখন বোঝো মজা বোঝো। তো দর্শক, শেষে যে কথাটি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লবের অংশীদার হতে পারি নাই, এই কষ্টটা সারা জীবন কুরে কুরে খাবে। আবার 32 নম্বরে একটা ঘটনা ঘটলো, সে সময়েও অংশগ্রহণ করতে পারলাম না, এটাও একটা কষ্ট থেকে গেল। তো এই জায়গায় হয়তো আপনারা প্রশ্ন করবে যে নায়েব ভাই, আপনি যদি দেশেই না আসেন তাহলে অংশগ্রহণ করবেন কিভাবে? আসলে দেশে তো যাওয়া দরকার। দেশে যেতে হলে তো আমার কিছু প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে। যেহেতু ছোটখাটো একটা গভর্নমেন্ট জব করি, ছুটি ছাটা পাওয়ারও একটা ব্যাপার স্যাপার থাকে, ছেলে মেয়ের স্কুল সব মিলিয়ে গেলে তো সবাই মিলিয়ে যেতে হবে, তাই না? তো দেখি কি করা যায়। সামনে ঈদ আসতেছে, হয়তো শেখ হাসিনার মতো বলতে হয় ঈদের আগে চট করে ঢুকেও পড়তে পারি। আপনারা ধরে রাখতে পারেন যে ঈদের আগে চট করে ঢুকেও পড়তে পারি। হ্যাঁ, তো যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি সত্যি সত্যি চট করে ঢুকে পড়ি, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। তো আর কথা বাড়াবো না, ঠিক আছে? সকলকেই ধন্যবাদ লাইভ দেখার জন্য। এবং যে কোনো জাতীয় ইস্যুতে আমরা সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম, বর্ণ, দল, বেদল। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন কলিমুল্লাহ কেন আসলে কথাগুলো বলেছে। তিনি মনে করতেছেন হয়তোবা যুদ্ধ শুরু হবে, হয়তোবা গৃহযুদ্ধ, কিন্তু আমার মনে হচ্ছে সব কিছু শান্তশিষ্টই এবং সরকারের ইশারাই এই কাজগুলো করা হচ্ছে। সরকার, সেখানে সেনাবাহিনী সবারই মতামত রয়েছে। তারা যেই বাধাগুলো দিতে আসছিল সেনাবাহিনী, সেগুলো মূলত হয়তোবা দেখানোর জন্য যে আমরা বাধা দিচ্ছি, কিন্তু আমরা জনতার মুখে আমরা সেটা পারি নাই। কিন্তু আমার যেটা দৃষ্টি সেটা হচ্ছে প্রত্যেকের এখানে সমর্থন রয়েছে। সরকারের সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব না বা সম্ভব হতো না। যাই হোক দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।